আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির জন্য আজকে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসলাম। 15তম আজকে 15তম ক্লাস এবং পশ্চিমবঙ্গের সবথেকে সেরা ক্লাস আজকে ভিডিওতে রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদেরকে বলবো যে আজকের প্রতিটা প্রশ্নের মধ্যে থাকা যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে প্রত্যেকটা ভালো করে দেখে নেবে এবং তোমরা যারা নোট করছো তোমরা অবশ্যই নোট করে রাখবে। আর তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা যারা যারা এখন বর্তমানে চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রেখে দাও, সাবস্ক্রাইব করে রেখে দাও। তার কারণ এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের সেরা কোয়ালিটির আইসিডিএস তোমরা কিন্তু ক্লাস পাবে এবং পরবর্তীকালে তোমরা যা যা নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত নোটিফিকেশনটা এই চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। মানে এক কথা সবার প্রথম পশ্চিমবঙ্গে সবার প্রথম যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তখন সবার প্রথম দায়িত্ব সহকারে আমরা কিন্তু তোমাদেরকে বলে দেবো যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে। এর পাশাপাশি তোমরা অনেকেই কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে সুযোগ পাওনি, আমাদের ক্লাসে ভর্তি হতে চাইছো। তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো একদমই বিলম্ব না করে আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে, এক্ষুনি যোগাযোগ করে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও। তোমাদের প্রত্যেকটা দিন প্রতিটি দিন তোমাদের কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে। মক টেস্টের মাধ্যমে তুমি বুঝতে পারছো তুমি কোথায় এখনো কমজোরি রয়েছে, তোমাকে কতটা এখনো ইমপ্রুভ করতে হবে, তুমি কোথায় পিছিয়ে যাচ্ছ, কোন বিষয়টাতে তুমি পিছিয়ে যাচ্ছ, তুমি নিজেকে আপডেট করতে পারছো কিনা, সমস্তটাই তুমি কিন্তু নিজে নিজে বুঝে যেতে পারবে। একমাত্র মাধ্যম সেটা হচ্ছে মক টেস্ট। প্রতিদিন তোমাদের কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে। আর এর পাশাপাশি সমস্ত অঙ্ক থেকে শুরু করে সমস্ত হাতে ধরে সমস্ত বিষয়টা তোমাদের শেখানো হবে। টোটালটাই তোমরা নিশ্চিন্তায় থাকবে। এখান থেকে তোমরা সঠিকভাবে মানে আইসিডিএস এর জন্য যা যা প্রিপারেশনের প্রয়োজন সমস্তটাই ভালো করে শিখতে পারবে। সুতরাং তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এক্ষুনি ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রেখে দাও। আর চলো আজকে থাকা প্রতিটি প্রশ্ন পশ্চিমবঙ্গের সেরা কোয়ালিটি আইসিডিএস এর জন্য, আইসিডিএস এর পরীক্ষায় আসার মতন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন বা পরীক্ষাতে আসার মতন কোশ্চেন তোমাদেরকে আজকে ভিডিওতে সম্পূর্ণ দিয়ে দিলাম। চলো তাহলে এক এক করে সম্পূর্ণটা দেখে নাও। দেখো আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির জন্য আজকে স্পেশাল ক্লাস তোমাদের জন্য 15তম ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম এবং পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট ক্লাস তোমাদেরকে আজকে শেখাবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিডিএসের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা আসার মতনই প্রশ্ন এবং এক্সাম রিলেটেড কোশ্চেন তোমাদেরকে আজকে ভিডিওতে সমস্ত আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো। আজকের 15তম ক্লাস সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর বিগত বছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এসেছিলো সেই রিলেটেড কোশ্চেনই তোমাদেরকে আলোচনা করব যেগুলো পরীক্ষাতে আসার মতন। চলো আমরা এক এক করে শুরু করে দিচ্ছি 15তম স্পেশাল ক্লাসের একদম প্রথম প্রশ্ন আমরা কিন্তু শুরু করে দিচ্ছি। এতদিন পর্যন্ত 210টা পর্যন্ত হয়ে গেছিলো, এখন 211টা থেকে শুরু। দেখো মানবদেহের রক্তচাপ ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে স্পিগমো ম্যানোমিটার, ঠিক আছে? স্পিগমো ম্যানোমিটার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে দেখতেই পাচ্ছ এই যে স্পিগমো ম্যানোমিটার যেটা আমরা বলছি, দেখবে তোমরা ডাক্তারের কাছে গেলে এই যন্ত্রটা তোমরা অনেকেই খেয়াল করতে পেরেছো অনেকেই, ঠিক আছে? রক্তচাপ ব্লাড প্রেশার মাপতে আমাদের কিন্তু সুবিধা করে বা সাহায্য করে এই যন্ত্রের সাহায্যে। দেখো একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো 120 থেকে 100 মানে শুধু 80-র মধ্যে, ঠিক আছে? সিস্টোলিক ডায়াস্টোলিক, ঠিক আছে? তো যাই হোক এই বিষয়টা রয়েছে। সিস্টোলিক মানে 120-র মধ্যে আর ডায়াস্টোলিক এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 80-র মধ্যে থাকলে এই ব্যাপারটার মধ্যে এখানে বোঝাচ্ছে। চলো আমরা বুঝে নিলাম। তো আমরা নেক্সট আমরা কিন্তু আরও আলোচনা করব, সমস্ত বিষয়টা তোমরা কিন্তু এক এক করে দেখতে পারবে, ঠিক আছে? চলো আমাদের আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা যারা মানে আমাদের দেখো অনেকেই তোমরা ভর্তি হতে চাইছো, তো তা একটু বলে দিই, না হলে তোমাদের এই যে অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে, কারণ আমাদের দ্বিতীয় ব্যাচ এখন কিন্তু, কারণ তোমরা অনেকেই তো ভর্তি হতে চাইছো বলে আমরা দ্বিতীয় ব্যাচ কিন্তু শুরু করেছি, ঠিক আছে? তোমরা যারা যারা ভর্তি হচ্ছে এই যে 7430885955 এই নম্বরে এক্ষুনি যোগাযোগ করে তোমরা কিন্তু সিটটা বুকিং করে নাও। আমরা প্রতিদিন মক টেস্ট নিচ্ছি, তোমরা এই মক টেস্টে নিজেকে শুধরে নিতে পারবে, নিজেকে মানে বুঝে নিতে পারবে তুমি কতটা প্র্যাকটিস করতে পেরেছো, তুমি মক টেস্টে কত নাম্বার পাচ্ছ, তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারছো কি না, সমস্তটাই আমরা ধরে ধরে অঙ্কগুলো শেখানো শুরু করে দিয়েছি। আরও ধরে ধরে সমস্ত বিষয়টা তোমাদের কিন্তু কভার আপও করবো। তোমরা যারা প্রথম ব্যাচে রয়েছে তোমরা একদমই চিন্তা করবে না, অন্তত বিশেষ করে অঙ্ক নিয়ে, ঠিক আছে? তোমাদের সমস্ত স্পেশাল ক্লাসগুলো রেডি হচ্ছে, আরও ক্লাস রেডি হচ্ছে, তোমরা তো পাচ্ছ একরকম, আরও মানে স্পেশাল ক্লাসগুলো রেডি হচ্ছে। তোমরা কিন্তু এক এক করে সমস্ত মোটে তো হয়তো 1 সপ্তাহ মতো হলো, আরও তোমরা দেখতে পারবে, আরও তোমাদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে তোমাদের জন্য ক্লাসগুলো আসছে। তোমরা যারা সেকেন্ড ব্যাচে ভর্তি হবে তোমাদের জন্য সমস্তটাই থাকবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। প্লাস তোমরা সমস্ত ফ্যাসিলিটি রেখেছি, মানে পশ্চিমবঙ্গে দেখো তোমাদের যদি ভালো করতে পারি অ্যাকচুয়ালি তো আমাদের ভালো, সেটা সবসময় আমরা মাথায় রাখি, ঠিক আছে? তোমাদের ক্ষতি করলে অ্যাকচুয়ালি আমাদের তো ক্ষতি, তো আমরা আমাদের নিজেদের ক্ষতি কখনোই চাইবো না। তো এটুকু মনে রাখবে যে তোমাদের সবথেকে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস কিন্তু আমরা এখান থেকে কিন্তু প্রোভাইড করছি। চলো আমার নেক্সট প্রশ্ন উত্তরের মধ্যে আমরা কিন্তু চলে যাবো, ঠিক আছে? তো এখানে আমাদের কী রয়েছে, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দেখো প্রথমে একটু বলে দিলাম, কেন অনেকে তোমরা ভর্তি হতে চাইছো, কারণ সবার ফোন প্রথমে ধরতে পারিনি, তো এখন তোমরা যারা যারা ফোন করছো তোমাদের কিন্তু ভর্তি নিয়ে নিচ্ছি, ঠিক আছে?
দেখো প্রোটিনের গঠনগত একক বা বেসিক ইউনিট কি, সেটা হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড। কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য তোমার চিত্র দেখতে পাচ্ছ, আমরা টোটালটা চিত্র সহকারে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা জিনিসগুলো ভালো করে বুঝতে পারো। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বোঝার জন্য আমরা কিন্তু সবটাই করছি, ঠিক আছে? আমরা অনেক মেহনত করছি তোমাদের জন্য। জেনে রাখো সেটা হচ্ছে মানবদেহে মোট 20টি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে সাহায্য করে। মানবদেহে মোট 20টি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে সাহায্য করে, যার মধ্যে 9টি হলো অপরিহার্য, মানে গুরুত্বপূর্ণ বেশি। বুঝতে পারলে? চলো আমরা কিন্তু নেক্সট আমরা চলে যাব এখান থেকে। নেক্সট প্রশ্ন উত্তরের মধ্যে কী রয়েছে দেখো। দেখো মানবদেহের জলের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে কোন খনিজ পদার্থের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে সোডিয়াম। সেটা কি? মানবদেহের জলের ভারসাম্য, আমরা যে জল খাই, আমাদের কিছু পরিমাণে আমাদের শরীরে জল থাকে আর কিছু পরিমাণে কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তো স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে কোন খনিজ পদার্থ সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে, সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম। মনে রাখবে, ঠিক আছে? এই সোডিয়াম আমাদের শরীরে কতটা জল থাকবে না থাকবে, এই সোডিয়াম কিন্তু সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো শরীরে সোডিয়ামের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, ঠিক আছে? তার জন্য তো বেশি লবণ খেতে নেই, লবণের মধ্যে সোডিয়াম থাকে, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা বলি লবণ, ঠিক আছে? তার জন্যই আমরা ডাক্তার বলেন বেশি লবণ খাবে না। হ্যাঁ, অবশ্যই লবণ খেতে হবে, লবণ না খেলেও হবে না, আবার বেশি খেয়ে ফেললেও সমস্যা। সব কটা লিমিট বলি আমরা, সেই লিমিট অনুযায়ী আমাদের চলতে হবে। যাদের দেখবে বেশি লবণ খেয়ে তাদের উচ্চ রক্তের স্পিড বেড়ে যায়, অনেক সমস্যা, হার্টের স্পিডটা বেড়ে যায়, ঠিক আছে? কারণ রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ ঘাটতি হচ্ছে, তার জন্য হার্টবিটটা বাড়ছে। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল করতে হবে এক করে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে কিন্তু চলে আসবো। দেখো কোবাল্ট নামক খনিজ উপাদানটি মানবদেহের কোন ভিটামিনে পাওয়া যায়? মানে ভিটামিনের মধ্যেও কোবাল্ট পাওয়া যায়, মনে রাখবে। সেটা হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12 এটাকে আমরা কি বলি? সায়ানোকোবালামিন বলি। দেখো তার যে রাসায়নিক স্ট্রাকচারটা কী রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? যে কোনো চাকরির পরীক্ষার্থীর জন্য এইগুলো কিন্তু তোমরা যারা যে গ্রাম পঞ্চায়েতের জন্য পরিশ্রম করছো তাদের জন্য কাজে লেগে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এটা আমরা ফুল টার্গেট নিয়েছি ICDS এর জন্য বেস্ট ক্লাস, সবথেকে বেস্ট ক্লাস, পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট ক্লাস তোমাদের কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে? ভিটামিন B12 এর অভাবে মানুষের শরীরে পার্সিনিয়াস অ্যানিমিয়া যে মারাত্মক রক্তপ্লতা রোগ, ঠিক আছে? মারাত্মক রক্তপ্লতা রোগটা হয়। চলো আমরা নেক্সট চলে যাব পরবর্তী আরও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের কাছে। দেখো আমরা চলে আসলাম এখানে, এবার আমরা এগুলোকে দেখে নেব। দেখো জন্মের পর একটি শিশুকে পোলিও OPV টিকার প্রথম ডোজ বা জিরো ডোজ সাধারণত কখন দেওয়া হয়? সেটা হচ্ছে জন্মের প্রায় প্রথম 15 দিনের মধ্যে জন্মের পরে কিন্তু এই ডোজটা দেওয়া হয়। এই যে মা নিয়ে এসেছে, বাচ্চা খেয়ে নিচ্ছে, ঠিক আছে? তুমি দেখতেই পাচ্ছ। পোলিও মুক্ত ভারত আমরা টার্গেট এর জন্যই। তাহলে OPV, এই যে আমরা বললাম না OPV মানে ওরাল পোলিও ভ্যাকসিন, এর আবিষ্কারক হলেন অ্যালবার্ট। মনে রাখবে এগুলো অ্যালবার্ট সেলিন। ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই তোমরা যারা এখনও কোর্স নাওনি, আমি বলবো এক ফোঁটা লেট করবে না, কারণ তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করছে। মক টেস্ট সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রতিদিন মক টেস্ট দিচ্ছি, কখনো দুই তিন বেলা দেওয়া হয়ে যাচ্ছে, কারণ নিজেকে পরীক্ষা করার জন্য মক টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। আর বাদবাকি তো তোমাদের সমস্ত কিছু তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে সমস্তটাই তোমাদেরকে বলেও দেওয়া হবে, অসুবিধার কোনো নেই। যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7430885955, এই নম্বরে তোমরা যোগাযোগ করে এক্ষুনি সিট বুকিং করে রাখো, না হলে কিন্তু আবার সেই তৃতীয় ব্যাচের জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? দেখো সাধারণ এলাকায় কতজন জনসংখ্যার ভিত্তিতে একটি করে অঙ্গনারী কেন্দ্র AWCS স্থাপন করা হয়? সেক্ষেত্রে কি সাধারণ এলাকায় কতজন জনসংখ্যার ভিত্তি মানে কতজন হলে অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয়? সাধারণত প্রতি 400 থেকে 800 জন, 400 থেকে 800 জনের যখনই হবে তখনই কিন্তু জনসংখ্যার ভিত্তিতে একটি কেন্দ্র স্থাপন করা হয়। দেখো সাধারণ যে এলাকায় যে মিনি আমাদের অঙ্গনারী কেন্দ্র যেটা বলি আমরা স্থাপনের জন্য 150 থেকে 400 জন হলেও কিন্তু অনেক সময় মিনিটা বসে যায়, ঠিক আছে? ছোটোখাটো করে অঙ্গনারী কেন্দ্র কিন্তু বসে। চলো আমরা নেক্সট আরও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সাথে কিন্তু আমরা আলোচনা করব। দেখো এটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ যে তোমরা কল্পনা করতে পারছো না, এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নারী ও শিশুদের যে পাচার রোধ, এখন তো এর জন্যই মানে স্কুলে যখন ছেলেমেয়েরা, তখন তোমরা অবশ্যই সাবধানে যারা আর কি যায় আর রাস্তাঘাটে, কেন মাঝে মধ্যে তো খবর দেখি রাস্তা থেকে ছেলেদেরকে তুলে নেয়।
তো সেক্ষেত্রে কোনো সন্দেহ দেখলে সাথে সাথে কোনো ভিড়বহুল যারা অনেকজন রয়েছে তাদের কাছে চলে যেতে হবে। নারী ও শিশুদের পাচার রোধ এবং পাচার হওয়ার মহিলাদের যে পাচার হওয়া মহিলাদেরকে পাচার করে উদ্ধার ও পুনরের জন্য ভারত সরকারের কোন প্রকল্প চালু করেছে? উজ্জ্বলা স্কিম। এবার উজ্জ্বলা যোজনা ভেবে নিও না যে উজ্জ্বলা যে এলপিজি গ্যাস দিয়েছিল, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ওটা কিন্তু আলাদা জিনিস। দেখো আর তোমাদের বলে দিই, দেখো এই স্কিমটি 2007 সালে চালু হয়েছিল। এই যে উজ্জ্বলা স্কিম 2007 সালে চালু হয়েছিল। এটি রান্নার গ্যাস সংক্রান্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে সম্পূর্ণ আলাদা। তোমাদের বলেই দিলাম ফার্স্টে, ওই রান্নার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আর এই উজ্জ্বলা যোজনা স্কিম কিন্তু আলাদা, নাম কিন্তু অনেকটা এক। এটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যেটা PMUY, এটা আর কি গ্যাস প্রদান করা হয়েছে, এলপিজি গ্যাস দেওয়া হয়েছিল না, যে দরিদ্র পরিবারে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল, তো সেটার ব্যাপারটা এটা। এইটার সাথে এইটা এক জিনিস নয়, তার জন্য সেটা আলাদা করে তোমাদের কিন্তু দেখিয়েও দিলাম, ঠিক আছে? তো গুলিয়ে ফেলবে না তোমরা। 2007 সালে চালু হয়েছিল এই প্রকল্প। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওটি, তোমাদের প্রশ্নগুলির লেভেল কেমন লাগছে, ঠিক আছে? দেখো নববধূ চিত্র এখানে রয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী প্রকল্পের আর্থিক অনুদান পাওয়ার জন্য পাত্রীর ন্যূনতম বয়স কত হতে হবে? 18 বছর হলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাত্রের বয়স ন্যূনতম 21 বছর হতে হবে, মানে বিয়ের বয়স এটা বলেছে। কিন্তু রূপশ্রী এখানে তো মেয়েদেরই তো দেওয়া হচ্ছে। রূপশ্রী প্রকল্পের অধীনে বিয়ের সময় এককালীন 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, ঠিক আছে? চলো আমরা নেক্সট চলে যাব। আমরা পরবর্তী আরও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সাথে আমরা কিন্তু আলোচনা করব। দেখো সর্বশিক্ষা অভিযান প্রকল্প ভারতে কবে থেকে চালু হয় বা শুরু হয়? 2001 সাল থেকে শুরু। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দেখবে এই চিত্রটি প্রতিটি প্রাথমিক স্কুলে কিন্তু আঁকা থাকে, দেখবে একদম নতুন শুরুতে তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারবে। আর খুবই ভালো লাগে চিত্রটি দেখতে। দেখো এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল 6 থেকে 14 বছরের বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রদান করা, ঠিক আছে? চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে আমরা কিন্তু চলে যাব এখানে। সেটা কি? এক্ষেত্রে দেখো এখানে নির্যাতিতা মহিলাদের আইনি চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য ভারত সরকারের চালু করা ওয়ান স্টপ সেন্টার এর অপর নাম কি? সেটা হচ্ছে সখী। এই প্রকল্পটি নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে নির্ভয়া ফান্ড, ঠিক আছে, দ্বারা পরিচালিত হয়। নির্ভয়া ফান্ড হিসেবে পরিচালনা, মানে এই যে অনেক নির্যাতিতা মহিলা থাকে তাদেরকে আইনি সহায়তা দেওয়া, চিকিৎসা করা, মানসিক মানে ডিপ্রেশনে থাকা, এখান থেকে মুক্ত করার জন্য এইটা হচ্ছে সখী হিসাবে যে চালু করা হয়েছে ওয়ান স্টপ সেন্টার, সেটা অপর নাম হচ্ছে কি? সখী, ঠিক আছে? আশা করি টোটালটাই বুঝতে পারলে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের কাছে চলে আসবো। আমরা দেখব আজকের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে আরও একটি। দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা পোড়ামাটির টেরাকোটার যেটা রয়েছে কাজের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে বাঁকুড়া জেলা, বিশেষ বিষ্ণুপুর, ঠিক আছে? বিষ্ণুপুরের মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় এই টেরাকোটা শিল্পের চরম বিকাশ ঘটেছিল। এই টেরাকোটা শিল্প মাটির পুতুল তৈরি করা, পোড়ামাটি আর কি তৈরি করা, খুব সুন্দর করে তারা কিন্তু ডিজাইন করে তৈরি করে, পরিশ্রম করে এই বিষয়ে, ঠিক আছে তারা। চলো আজকের আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আরও একটি, সেটা হচ্ছে কি? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট আমরা যেটা বলি, এখন আমাদের দ্রৌপদী মুর্মু রয়েছে, তো প্রেসিডেন্ট কে ছিলেন? সেটা হচ্ছে কি স্বাধীন ভারতের প্রথম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের 12 বছর রাষ্ট্রপতি ছিলেন এবং গণপরিষদের স্থায়ী সভাপতিও ছিলেন। তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা কিন্তু খেয়াল করতে পারছি, তার চিত্র তো দেখতে পাচ্ছ পাশে, সমস্তটাই আমরা কিন্তু অ্যানালাইসিস করছি। দেখো আমাদের মহান নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির তথা গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের গর্ব, ঠিক আছে? নেতাজি সুভাষচন্দ্র বসু কোন সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিল? সেক্ষেত্রে 1939 সালে। কংগ্রেস দল ত্যাগ করার পর কিন্তু এটা তৈরি। কংগ্রেস দল আগে তিনি কংগ্রেস দলই ছিল, আমাদের যে কংগ্রেস দল রয়েছে না, কংগ্রেস দল ছিল, কিন্তু কংগ্রেস দল থেকে চলে আসে কেন মানুষ কংগ্রেস দলটা এই ছেড়ে দিল কেন? সে কারণে দেখো আমি কোনো কোনো দলের আমি সমর্থন বা অসমর্থন করছি না, মানে ছেড়ে দিলে কেন ওই মুহূর্তে আমাদের মহান নেতাজি সুভাষচন্দ্র বসু, তার কারণটা কি সেটা দেখো এখানে। এই দেখো ত্রিপুরী কংগ্রেসে গান্ধীজির মনোনীত, দেখো ত্রিপুরী কংগ্রেসে না, ত্রিপুরী যে কংগ্রেস হয়েছিল সেই কংগ্রেসে গান্ধী একটা মানে আর কি তোমার হয়েছিল, ভোট হয়েছিল, ঠিক আছে? ত্রিপুরী কংগ্রেসে গান্ধীজি মানে মনোনীত করেছিল, কাকে মনোনীত করেছিল প্রার্থী হিসাবে? পট্টবী সীতারামাইকে।
এইবার গল্পটা হচ্ছে গান্ধীজি তো মানে এই পট্টজি সীতারামাইকে মানে আর কি করেছিল, মনোনীত করেছিল, কিন্তু পরাজিত করার পর পট্টজি সীতারামাইকে পরাজিত করার পর মতবিরোধের জেরে তিনি কংগ্রেস সভাপতিত্ব ত্যাগ করেন। মানে গান্ধীজির সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো, ঠিক আছে। মানে নেতাজি সুভাষচন্দ্র যেটা চাইতো সেটা গান্ধীজি করতো না, ঠিক আছে। বা এই যে মতবিরোধটা কেন হবে? নিশ্চয়ই আমাদের মহান নেতাজি সুভাষচন্দ্র বোস যেটা চাইতো সেটা গান্ধীজি বা কোনো তাদের মধ্যে একটা চাওয়া পাওয়ার মধ্যে একটা, বা যেটা ইনি চাইতো উনি চাইতো না, এরকমের জন্য মানে আর কি তাদের মধ্যে গণ্ডগোল হয় এবং নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেস ছেড়ে নিজেদের ফরওয়ার্ড ব্লক তারা কিন্তু করেছিল, ঠিক আছে। তো এই বিষয়টা ছিল, আর কিছুই না। তো বুঝতেই পারছো টোটাল বিষয়টা। চলো আমরা নেক্সট চলে যাবো। এবার আমরা দেখবো যে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কী রয়েছে, আমাদের সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? লাল গ্রহ বলা হয় সৌরজগৎ। মঙ্গল গ্রহকে কী গ্রহ? আমাদের পরেই মঙ্গল গ্রহ, বুধ শুক্র পৃথিবী তারপর মঙ্গল, ঠিক আছে। তাহলে আমাদের পরে যেটা সে লাল গ্রহ। কেন লাল গ্রহ? মঙ্গল গ্রহের পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড, আয়রন মানে লোহা, আয়রন অক্সাইড থাকার কারণে এর রং লালচে হয়। এর দুটো উপগ্রহ হয়েছে, সেটা হচ্ছে ফোবস আর ডিম্বস। ডিমোস এরকমই আর কি। আচ্ছা, ফোবস। এবার ব্যাপারটা আমাদের তো চাঁদ, ওদের ওই আমাদের মঙ্গল গ্রহে দুটো আমাদের কিন্তু উপগ্রহ রয়েছে, ঠিক আছে। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা চলে আসবো এখান থেকেই। দেখো কী রয়েছে, ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি এবং এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, আমাদের যে কলকাতা সালে। এটি কিন্তু 1862 সালে প্রতিষ্ঠিত হয়। এটি 1 জুলাই 1862 যে হাইকোর্ট অ্যাক্ট 1861 অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল। 61 অনুযায়ী 62তে হয়েছিল, ঠিক আছে। 61 পাবলিশ হয়ে যায় 62তে। এর বিচার বিভাগীয় প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য এবং, ঠিক আছে, তোমার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। আচ্ছা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেরও কিন্তু যা মানে আর কি আদালতের যে সমস্ত কাজগুলো সব কিন্তু কলকাতা হাইকোর্টেই হয়, ঠিক আছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যা কাজ কলকাতা হাইকোর্টে। তো আশা করি বুঝতে পারলে। তোমাদেরকে বলবো আর লেট করে, প্রথম ব্যাচ তো মিস করেই ফেলেছো, দ্বিতীয় ব্যাচে তোমরা যারা এখনও ভর্তি হওনি তোমরা কিন্তু প্রচুর লস করছো, ঠিক আছে। আমরা প্রতিদিন তোমাদেরকে মক টেস্ট নেওয়াচ্ছি। মক টেস্ট কীভাবে নেওয়াচ্ছি সে ভিডিও বানিয়ে দিয়েছি, দেখো 2 দিন আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, মানে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। প্লাস তো খুব সুন্দর প্রত্যেকের যে ফিডব্যাকও আসে, তোমাদের ফিডব্যাক কিছু দিয়ে দেবো, দেখো এখানে ফিডব্যাক দিয়ে দেবো, ঠিক আছে। তো মানে ভালো আমরা কোয়ালিটি তোমাদেরকে সেরা কোয়ালিটিতে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। টোটালটাই আমরা কিন্তু পরিশ্রম করছি যাতে তোমরা ভালো শিখতে পারো। তোমরা ভালো কিছু করতে পারলে, ভালো সাকসেস পেলেই কিন্তু আমাদেরও নাম হবে। তো সেই কারণে আমরাও পরিশ্রম করছি। তোমাদের ক্ষতি হলে আমাদের ক্ষতি হবে। সুতরাং তোমরা যেন ভালো করতে পারো, আর তোমাদের ভালো করলে আমাদের ভালো হবে, আমাদেরও সেখানে কিন্তু লাভ হবে, ঠিক আছে। আমরা যদি লাভ লসের কথা ভাবি, আমরা কিন্তু তোমাদের ভালো করিয়ে আমরা লাভ করব, ঠিক আছে। তো এই বিষয়টাই আমরা সবসময় আমাদের মানসিকতা চলে, যাতে তোমরা ভালো করতে পারো, এইটুকুই মানসিকতা চলে। তো এটাই। আর তোমাদের যারা এখনও ভর্তি হতে পারোনি তারা অবশ্যই 74308859 নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে এবং সিট বুকিং করে রেখে দাও সে দ্বিতীয় ব্যাচে। তাহলে ভিডিওটি এর তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আর ভিডিওটি বন্ধুদের কাছে এবং বান্ধবীদের কাছেও শেয়ার করে দিতে পারো।